আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বর্ধিত জ্যা হতে অফসেট নির্ণয়ের সূত্র প্রতিপাদন করব এবং ওই বর্ধিত জ্যা থেকে যে অঙ্কগুলো আছে ওর মধ্যে থেকে একটা অঙ্ক আমরা করব। তো বর্ধিত জ্যা হতে অফসেট বলতে আমরা আসলে কি বুঝি সেটা আগে একটু দেখে আসি আমরা। তো আমরা ধরলাম এইটা হচ্ছে একটা বাঁকের স্পর্শক তোমার। এই বাঁকে আমরা দুইটা রাস্তা এইভাবে আইসা মিলবে হয়তো। তো আমরা এক পাশের যে আছে এক পাশের স্পর্শক আমাদের জানা আছে। এখন এই স্পর্শকের সাপেক্ষে আমরা বাঁকটা স্থাপন করব। তো এর জন্য ধরি আমাদের বর্ধিত জ্যায়ের যে অফসেটগুলো সেই অফসেটগুলো আমাদের জানা আছে, O1, O2, O3, এগুলো হচ্ছে অফসেটের মান, যেটা দীর্ঘ জ্যার ক্ষেত্রে তোমরা দেখছিলে O1, O2, O3। এটা আমরা ধরলাম এইগুলো আমাদের জানা আছে, এগুলো মান আমরা সূত্র দিয়ে বের করছি। আমি জাস্ট পরিচিতিটা দিচ্ছি যে আসলে বর্ধিত জ্যা বলতে আসলে কি বোঝায়, বর্ধিত জ্যা হতে অফসেটটা আসলে কি। তো সবার আগে স্পর্শকের এই বিন্দুকে কেন্দ্র কইরা আমরা প্রথম যে উপজ্যা আছে, বাঁকের প্রথম উপজ্যা এবং মাঝখানে অনেকগুলো পূর্ণজ্যা থাকে, শেষের দিকে থাকে শেষ উপজ্যা, এগুলো আশা করি আমরা জানি। প্রথম উপজ্যা, শেষ উপজ্যা, এর মাঝখানের গুলো হচ্ছে পূর্ণজ্যা। তো প্রথম উপজ্যায়ের সমান কইরা আমরা একটা বৃত্তচাপ আঁকবো এই যে স্পর্শকের দৈর্ঘ্যে, মানে স্পর্শকের উপর। তো ধরলাম এটা হচ্ছে প্রথম উপজ্যায়ের উপর স্পর্শক আঁকলাম আমরা। তো এখন আমরা জাস্ট O1 এর যে দৈর্ঘ্য ধরলাম, O1 এর দৈর্ঘ্য হয়েছে 5 মিটার। তো এই 5 মিটার আবারও ব্যাসার্ধ নেব। এই 5 মিটার ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র কইরা এদিকে আর একটা বৃত্তচাপ আঁকবো। এইটাই হয়েছে O1। এটা হয়েছে O1। সবার আগে কি করলাম, প্রথম উপজ্যায়ের সমান কইরা প্রথম স্পর্শক বিন্দুকে কেন্দ্র কইরা স্পর্শকের উপরে একটা বৃত্তচাপ আঁকবো। এরপরে স্পর্শকের উপরে যে বিন্দুতে সেট করছে বৃত্তচাপটা, ওই বিন্দুকে কেন্দ্র কইরা এই যে O1, এই O1 এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে আর একটা বৃত্তচাপ আঁকছি, যেটা এই। তো এখন এইটা হইছে O1। এবারে কি করব, এই যে স্পর্শক বিন্দু এবং এখানে O1 এখানে যেখানে সেট করছে এই বিন্দুর উপর এদিকে একটা মানে রেখা আর কি মিলাই দেব এবং এটাকে বর্ধিত করব। তো এই যেটা আঁকছি, এই যে নিচের এইটাই হইছে জ্যা। ঠিক আছে, এইটা হইছে প্রথম উপজ্যা। এবারে কি করব আমরা, এই প্রথম উপজ্যায়ের উপর এখানে ভিতরে যে পূর্ণ জ্যাগুলো আছে ওই পূর্ণ জ্যায়ের সমান কইরা এই বিন্দুকে কেন্দ্র কইরা এদিকে আর একটা বৃত্তচাপ আঁকবো এভাবে। তো বৃত্তচাপটা আঁকার পরে এই বিন্দুকে কেন্দ্র কইরা O2 এর সমান ব্যাসার্ধ নিয়া ধরলাম O2 টা হইছে 10 মিটার। O2 10 মিটার। তো এই 10 মিটার সমান ব্যাসার্ধ নিয়া এখানে আর একটা বৃত্তচাপ আঁকবো যেটা এই বিন্দুকে সেট করবে। এবারে কি করব, এই যে প্রথম যে O1 যেখানে সেট করেছিল এইখান থেকে এটাকে এভাবে মিলাইয়া দেব। ঠিক আছে, সোজা করে মিলাইয়া দেব, এভাবে মিলাই দেব। তো এরপরে এটাকে আবার সামনের দিকে বর্ধিত করব। তো এরপরে এরপরে এটা হচ্ছে পূর্ণ যা, এটা হইছে পূর্ণ, এটা পূর্ণ। কিন্তু প্রথম যেটা ছিল এটা উপজা। আমরা জানি বাঁকের প্রথম দিকে উপজা থাকে এবং শেষের দিকে থাকে শেষ উপজা। প্রথম দিকে প্রথম উপজা এবং মাঝখানে সবগুলো হয়েছে পূর্ণ যা, সবগুলো 30 মিটার করে থাকে। আচ্ছা, তো এখন এই যে এটাকে, এই যে পূর্ণ যা এটাকে আবার বর্ধিত করলাম, বর্ধিত কইরা পূর্ণ জ্যায়ের সমান করে আবারও ব্যাসার্ধ নিয়ে এখানে আর একটা বৃত্তচাপ আঁকবো যেটার কেন্দ্র থাকবে এইখানে। এরপরে O2 পাইলাম, এরপরে O3 ধরলাম, O3 হচ্ছে 12 মিটার পাইছি। তো এবারে কি করব, এই বিন্দুকে কেন্দ্র কইরা O3 12 মিটার সমান ব্যাসার্ধ নিয়ে এখানে আবারও বৃত্তচাপ আঁকবো যেটা এই বিন্দুতে সেট করবে। তো এবার কি করব, এই বিন্দু এবং এই বিন্দু এভাবে মিলাই দেব এবং এটাকে আবার সামনের দিকে বর্ধিত করব। তো এভাবে বর্ধিত করব আর এই অফসেট কাটবো, বর্ধিত করব অফসেট কাটবো। এরপরে দেখা যাবে যে এই যে এগুলোকে যদি একটা বৃত্তচাপ দিয়ে এই শেষের যে বিন্দুগুলো, অফসেটের নিচের যে বিন্দুগুলো, এগুলোকে যদি এভাবে গোল কইরা মিলায় দেই তাহলে আমরা আমাদের বাঁকটা পাইয়া যাব। তো কিভাবে আমরা আঁকলাম, সবার আগে প্রথম স্পর্শক বিন্দুতে স্পর্শক আঁকলাম, ওই স্পর্শকের উপরে বৃত্তচাপ আঁকবো উপজার সমান ব্যাসার্ধ নিয়া, যেটা
এরকমের বড় করে রাখবো। এরপরে O1 এর সমান ব্যাসার্ধ নিয়ে এইখানে যে বিন্দুতে সেট করছে ওইটা ই কইরা ব্যাসার্ধ নিয়ে এদিকে বাড়াইয়া দেবো, বৃত্তচাপ করবো আর কি এখানে। এরপর এই বিন্দুতে সেট করলো, এই বিন্দুতে সেট করার পরে আমরা প্রথম স্পর্শক বিন্দু এবং ওই অফসেটের শেষ বিন্দু এটাকে মিলাইয়া এটাকে বর্ধিত করব। তো প্রত্যেকটা জ্যাকে আমরা এখানে বর্ধিত করছি, এই কারণে এর নাম হয়েছে বর্ধিত জ্যা থেকে অফসেট নিয়ে, বাঁকের বর্ধিত জ্যা হতে অফসেট নিয়ে বাঁক সংস্থাপন। তো এই জ্যাগুলোকে কি করছি, সামনের দিকে বর্ধিত করছি, বর্ধিত করার পরে এই অফসেটগুলো নিচ্ছি, এবং অফসেটগুলো সাধারণত বৃত্তচাপ বা সরল রেখা এভাবে হয়ে থাকে, অল্প দৈর্ঘ্যে, এগুলো খুব বেশি ভ্যারি করে না। তো এখানে বর্ধিত জ্যা থেকে অফসেটগুলো নেওয়া হয়েছে। তা আশা করি বর্ধিত জ্যা হতে অফসেট জিনিসটা কি সেটা আমরা বুঝি। এটা হয়েছে O2, এখানে এই যে এটা হচ্ছে O3। তো O1 O2 O3 এগুলো হয়েছে বর্ধিত জ্যা হতে অফসেট। আচ্ছা, যাই হোক, এবারে আমরা আমাদের প্রমাণে যাই। প্রমাণ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, নিচে একটা ফিগার আছে, আমরা ফিগারটা একটু আগে বোঝার চেষ্টা করব, তারপরে প্রমাণের দিকে আগাবো। এখানে যে বাঁকটা দেওয়া আছে, এই বাঁকটা, এখানে যে বাঁকটা দেওয়া আছে এই বাঁকটা বর্ধিত জ্যা হতে অফসেট নেয়ার পরে বাঁকটা পাওয়া যাবে, যেটা এখানে নীল কালার দিয়ে দেখানো আছে। দেখো, এই যে গোল যে অংশটা, বৃত্তচাপের যে অংশটা, ওইটাই হয়েছে আমাদের বাঁক। এখন এই বাঁকটা যে আমরা আঁকছি, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আছে। এইটা হচ্ছে প্রথম স্পর্শক বিন্দু, যেটাকে আমরা T1 বলছিলাম। আর এদিকে শেষ স্পর্শক আছে, কোথাও যায় শেষ হয়েছে, সেটা এখানে দেখানো হয় নাই। তো প্রথম স্পর্শক বিন্দু আশা করি সবাই আমরা চিনব। এবং এই যে এটা হয়েছে আমাদের রাস্তা ছিল, এটা হচ্ছে, তাহলে রাস্তাটা হবে আমাদের প্রথম স্পর্শক। এই পর্যন্ত আশা করি সবাই বুঝছি। এই চিত্রের ক্ষেত্রে, আগেরটা বুঝছো কিনা জানি না, এই চিত্রের ক্ষেত্রে বোঝো। এই যে T1 এটা হচ্ছে প্রথম স্পর্শক বিন্দু, এবং এই যে লাইনটা এটা হচ্ছে আমাদের প্রথম স্পর্শক, মানে মূল যে রাস্তাটা এটা ছিল। এ পর্যন্ত বুঝছি কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে স্পর্শক আর এটা ছিল প্রথম স্পর্শক বিন্দু। আচ্ছা, এবারে এই যে বাঁকের মধ্যে দেখো, এই যে এই অংশটা, এই একটা অংশ, এই একটা অংশ, এইগুলাকে একটু আগে আমরা বলছিলাম যে প্রথম যেটা থাকে বাঁকের প্রথম দিকে, প্রথম স্পর্শক বিন্দু থেকে প্রথম উপজাটা থাকে, তাই না? প্রথম উপজা, এখানে C1 এটা হইছে প্রথম উপজা। এরপরে যেগুলো আছে এগুলো সবগুলো পূর্ণ যা থাকে, সবগুলো 30 মিটার কইরেই থাকে নাকি? শুধু প্রথমটা 30 মিটারের কম থাকে, এবং শেষে যেটা থাকে ওটাও 30 মিটারের কম থাকে। আর মাঝখানের যে সবগুলো 30 মিটার কইরেই থাকে নাকি? প্রথমটা 30 মিটারের কম, আর মাঝখানের গুলো সবগুলো 30 মিটার কইরেই থাকবে, ওগুলোকে বলা হয় পূর্ণজা। তো ধরলাম এই বাঁকের এদিকের এই অংশগুলা কিছু আপাতত নাই, এগুলো বাদ দিয়ে দাও। আমরা এই পর্যন্ত এই যে অংশটা, এপাশের নিচের যে অংশটা, এই অংশটা আগে একটু খেয়াল করি। তো এখানে তাইলে বাঁকের অংশ কোনটা? এই যে মাঝখানের যে নীল দাগ দেয়া যেটা আছে, এইটুকু হয়েছে গোল অংশ। এইটুকু কি গোল অংশ। আর তাইলে এই যে অংশটা মাঝখানের যে C1, এইটা হয়েছে এইটুকুর জন্য জ্যা নাকি? এই বাঁকের এই C1 এইটুকু তাইলে কি হবে? এই বাঁকের নিচের এই অংশটুকুর জন্য জ্যা। এগুলো নাই, এগুলো আপাতত বাদ। এগুলো ধরো চিত্রের ভিতরে এগুলো নাই কিছুই, প্রথম এই অংশটা আছে। তাহলে প্রথম অংশের জন্য এটা হয়েছে কি, এই C1, এই যে সোজা অংশটা, এই সোজা অংশটা হচ্ছে যে লাল দিয়ে দেখানো হয়েছে, এটা হয়েছে জ্যা। আর এই যে নীল অংশ এটা ছিল স্পর্শক, আর এটা হচ্ছে প্রথম স্পর্শক বিন্দু, আর এইটা হচ্ছে দ্বিতীয় স্পর্শক বিন্দু। বুঝছো কিনা? স্যার আবার একটু বলেন স্যার। আচ্ছা, এই পাশের এই অংশগুলো আপাতত আমরা ওগুলো নিয়ে কাজ করতেছি না, আমরা কাজ করতেছি নিচের এই মানে প্রথম অংশটা নিয়ে। তো এই প্রথম অংশটা যদি আমাদের বাঁক হয়, তাইলে বাঁকটা এই মাঝ বরাবরে এরকমের আছে গোল গোল অংশ। তারপরে তার মানে এইটা হইছে আমাদের প্রথম স্পর্শক বিন্দু, আর এইটা হইছে আমাদের দ্বিতীয় স্পর্শক বিন্দু নাকি?
জি স্যার। জি স্যার। জি স্যার। আর এই যে সোজা লাল যেটা নিচে, যেটা C1, এটা হইছে তাইলে ওই বাঁকের জ্যা, দীর্ঘ জ্যা, জি স্যার প্রথম। নাকি? আচ্ছা, আমি একটু এটাকে বড় জি স্যার, করি। এটা তাহলে আর উপজা থাকবে না, এটা যা হয়ে যাবে। হ্যাঁ, এটা দীর্ঘ জ্যা, উপজ্যা আমরা ধরলাম না, এটা একটা পুরো একটা বাঁক ধরলাম। আমি আরো বড় বানাই। আচ্ছা, তো এখন এই যে লাল অংশটা, এইটা হইছে কি আমাদের দীর্ঘ জ্যা, আর এই যে মাঝখানের যে নীল যে গোল অংশটা, এটা হইছে আমাদের বাঁক। আর এই যে সবুজ যে অংশটা, এটা কি তাইলে স্পর্শক। আর এপাশের সবুজ অংশ এটাও কি স্পর্শক, নাকি? এই দুইটাই স্পর্শক। তাইলে স্পর্শক কোন কোনটা হবে তাইলে? স্পর্শক কোন কোনটুকু হবে? এই যে এখানের যে কোনটা, এই যে এই অংশটা, সবুজটার উপরে স্যার। এটা স্পর্শক কোণ, নাকি? এই যে ছোট কোণটা, এটা স্পর্শক কোণ। আর এখানের স্পর্শক কোণ কোনটা? এই যে কোণটা, নাকি? দুইটা স্পর্শক কোণ পাইছি আমরা। জি স্যার জি স্যার। ক্লিয়ার হয়ে যাবা, বাসায় যেয়ে কিন্তু বুঝতে সমস্যা হবে। এটা ছিল আমাদের দীর্ঘ জ্যা, মাঝখানের এই যে নীলা অংশটা, এটা হচ্ছে আমাদের বাঁক। এটা ছিল স্পর্শক। তাই স্পর্শকের সাথে দীর্ঘ জ্যা যে কোণের সৃষ্টি করবে, ওইটাকে কি বলবো আমরা? স্পর্শক কোণ বলবো। তো এখানে এইটা হচ্ছে স্পর্শক কোণ, এপাশে এখানে এটা স্পর্শক কোণ, আর এপাশে এইটুকু স্পর্শক কোণ। এটাকে আমরা বলবো del1। স্পর্শক কোণের নাম দিছি ছোট del1, ঠিক আছে? del1। আচ্ছা, তো এখন আমরা কি জানি? আমরা জানি কেন্দ্রীয় কোণ স্পর্শক কোণের দ্বিগুণ, তাই না? কেন্দ্রীয় কোণ কি স্পর্শক কোণের দ্বিগুণ ছিল স্পর্শক না? কোণের দ্বিগুণ। স্পর্শ কোণের দ্বিগুণ। আচ্ছা, তাইলে এইটা এখানে এইটা এতটুকু যদি হয় del1, তাইলে এই যে কোণটা, এই কেন্দ্রীয় কোণ, কেন্দ্রে যে কোণটার সৃষ্টি করছে, এটা কি দ্বিগুণ, মানে 2 del1, জি ঠিক আছে? ওইটা del1 হইলে এটা কি হবে? 2 del1। del1। আচ্ছা, তো এইটুকু যদি হয় 2 del1, তাহলে এখানে প্রতিসরণ কোণ কত হবে আমাদের? প্রতিসরণ কোণ কত হবে? 2 del1, কারণ কেন্দ্রীয় কোণ সমান হচ্ছে প্রতিসরণ কোণ, আমরা জানি, জানি না? জি স্যার। আচ্ছা, এখানে জি স্যার। প্রতিসরণ কোণ কতটুকু? এই অংশটা প্রতিসরণ কোণ, তাই না? এই অংশটা প্রতিসরণ কোণ, আর এইটা ছিল আমাদের ছেদ কোণ। ছেদ কোণ স্যার। আচ্ছা, তো আমরা এই বাঁকের এই প্রথম অংশের ক্ষেত্রে কোনটার নাম কি সেটা বুঝছি আশা করি। এটা ছিল আমাদের প্রথম স্পর্শক বিন্দু। এই যে লাল অংশটা, এটা ছিল আমাদের দীর্ঘ জ্যা। মাঝখানের এই নীল অংশটা, এটা হইছে বাঁকের যে অংশটা। আর এই যে এটা ছিল প্রথম স্পর্শক, এবং এখানে যে কোণের সৃষ্টি করছে, এটা হইছে del1। আর কেন্দ্রীয় কোণ হবে তাইলে কত? 2 del1। আচ্ছা, তো এইটুকু আশা করি আমরা সবাই বুঝছি, এবং এইটা বুঝছি, এইটা আশা করি আমি সামনের দিকে আগাইতেছি। না বুঝলে জি স্যার, বুঝছি এবার। এই ভিডিওটা বারবার রিপিট করে দেখবা। আর যদি প্রাইভেট পড়ো তাহলে তো আলাদা কথা, কিন্তু আমাদের কাজ হয়েছে তোমাদেরকে বোঝানো, যতক্ষণ না না বোঝো। তো এইখানে সেইগুলোই লেখা হয়েছে। T1 হয়েছে প্রথম স্পর্শক বিন্দু, T1 প্রথম স্পর্শক বিন্দু। C1 হইছে প্রথম উপজ্যা, যেটা C1 এখানে চিত্রে T1A দেখানো আছে। C2, C3, C4 এগুলো হইছে পূর্ণজ্যা, যেটা সবার আগেই আলোচনা করছিলাম, যেগুলোর আবার ওখানে সাংকেতিক নাম আছে AB, AB1, AB2। এরপরে ABCD এগুলো হচ্ছে বাঁকের মধ্যে খুঁটি। T1F হইছে বাঁকের মধ্যে বাঁকের প্রথম স্পর্শক। আর del1 হইছে প্রথম উপজ্যায়ের ক্ষেত্রে স্পর্শক কোণ, 2 del1 হইছে প্রথম উপজ্যায়ের ক্ষেত্রে কেন্দ্রীয় কোণ, যেটা আমি সর্বশেষ যেটা বললাম আর কি। আচ্ছা, তো এখন আমাদের একটা সূত্র, আমরা এটা জানো কিনা জানি না, এটা জানার কথা, 9-10এও এগুলো আছে, যে বৃত্তচাপের দৈর্ঘ্য যদি তুমি বের করতে চাও, তাহলে ব্যাসার্ধ ইনটু কেন্দ্রীয় কোণ, এই দুইটা যদি গুণ দাও, তাইলে বৃত্তচাপের দৈর্ঘ্য বের হয়ে যাবে। অর্থাৎ ধরো এইটুকু হচ্ছে একটা বৃত্তচাপ, এখানে হইছে কেন্দ্র। তাহলে এখন তুমি যদি এই ব্যাসার্ধটা জানো, এই ব্যাসার্ধটা কি ছিল? ধরি এই ব্যাসার্ধটা হচ্ছে আর, এবং এই যে বৃত্তচাপ, এ কেন্দ্রে একটা কোণের সৃষ্টি করছে, ধরলাম এটা হচ্ছে থিটা।
থিটা কোণের সৃষ্টি করছে বা ডেল কোণের সৃষ্টি করছে, যাই বলো, তাহলে এই ব্যাসার্ধ এবং থিটা এই দুইটাকে যদি গুণ দাও তাহলে এইটুকুর দৈর্ঘ্য পাবা, এই যে গোল অংশটুকুর দৈর্ঘ্য তোমরা পাওয়া যাবা। এইটাই হচ্ছে এই সূত্রটা, বৃত্তচাপ সমান হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য সমান ব্যাসার্ধ ইন্টু কেন্দ্রীয় কোণ। এটা মাথায় রাখবা এই প্রমাণটা করার জন্য। তো এখন আমরা যদি C1 যেখানে আছে, C1টা কোথায় আছে দেখি আমরা, এই যে এই অংশটুকু নাকি। এখন বলছিলাম এই যে এখানে যে জ্যা যেটা হবে আর বৃত্তচাপ যেটা হবে দুইটা সমান, দুইটা প্রায় সমান, এই কারণে এই দুইটাই ধরলাম C1, বৃত্তটার দৈর্ঘ্য ধরলাম C1 আর এই উপজার দৈর্ঘ্য ধরলাম C1। তাহলে এই C1 এর দৈর্ঘ্য কত আসবে, এখানের যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ কত আছে আর, ব্যাসার্ধ কত আর, এবং কেন্দ্রীয় কোণ কত 2del1, কেন্দ্রীয় কোণ কত 2del1, তাই আর ইন্টু 2del1 যদি দেই তাহলে এখানকার যে বাঁকের দৈর্ঘ্য বা উপজার দৈর্ঘ্য C1 এটা পাবো। সন্দেহ আছে কারো? না স্যার। এই সূত্র দিয়ে স্যার এটা ছোট অংশ দেখে তাহলে এই বাঁকটা ধরেন নাই না, না, মানে এই কারণে ছোট সরলরেখা ছোট ধরছেন। 30 মিটারের ক্ষেত্রে বাঁক তো অনেক বড় পরিসরে হবে। তো 30 মিটারে গোল জি অংশ স্যার। সোজা অংশ ডিফারেন্স বোঝা যায় না, আর থাকলেও খুবই সামান্য, এই কারণে ওই দুইটাকে আমরা সমান ধরলাম। তো এখন এই যে C1 এটা হবে কি তাহলে আর ইন্টু কেন্দ্রীয় কোণ, ব্যাসার্ধ ইন্টু কেন্দ্রীয় কোণ, ব্যাসার্ধ ছিল আর, কেন্দ্রীয় কোণ ছিল 2del1। আশা করি এইটুকু আমরা বুঝছি। এরপরে তাহলে আমরা লিখতে পারি কি, আমরা এখানে লিখতে পারি C1 সমান আর ইন্টু 2del1। এখানে আমি আবার লেখা দিছি যে জ্যা এবং পরিধি প্রায় সমান, তাই C1 এ ওই বৃত্তচাপের সমানই হবে এটা C1টা। আচ্ছা, তাহলে এখানে যেহেতু আমরা লিখলাম C1 সমান আর ইন্টু 2del1, তো এখন এই del1 এর মানটা যদি আমরা আলাদাভাবে বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি del1 ইকুয়াল টু C1/2r, এটা লেখা যায় নাকি? জাস্ট একটু এদিক ওদিক করলাম, সমাধান করলাম। আচ্ছা, এখন এই del1 এর মানটা যে C1/2r এখানে যেটা আসলো, সন্দেহ আছে কারো? এই যে এই অংশটুকু বুঝছি কিনা? C1 ছিল ব্যাসার্ধ ইন্টু কেন্দ্রীয় কোণ, del1 থেকে জাস্ট 2rটাকে এপাশে আইনা ভাগ করে দিছি, আর কিছুই করি না, এবং এটাকে ধরলাম এটা 1 নং সমীকরণ। এই গেল আমাদের নিচের অংশের কাজ। এরপরে আমরা নিচের অংশে আরো একটু কাজ আছে, আমরা একটু দেখি, চিত্রে চলে যায়। আচ্ছা, এইখানে দেখো এখানে এই যে কোণটা, এই কোণটার পরিমাণ কত পাইলাম আমরা, del1। এই কোণটা বলছিলাম স্পর্শক কোণ, এটা ছিল কি del1, এবং del1 সমান আমরা একটু আগে ওইখানে বের করছি, কি বের করছি, del1 সমান ছিল কি C1/2 আর, এটা পাইছি না del1 সমান, ঠিক আছে, C1/2r এটা পাইলাম আমরা। তো এখন এইটা ধরো, এবারে ধরো নিচের অংশটা বাদ, এই অংশটুকুর কথা ধরো, শুধুমাত্র এই অংশটুকু, এটা হইছে বাঁকের ব্যাসার্ধ, এটাও বাঁকের ব্যাসার্ধ, del1 বাঁকের কেন্দ্রীয় কোণ, আর এইটুকু হইছে বাঁক, এই যে অফসেট O1 যেটা, এইটুকু ধরো, নিচের অংশ ধরো নাই, শুধু এইটুকু। তো এইটুকুতে এখানে এটা কি ব্যাসার্ধ, এই যে C1, এই C1টা কি এখানে ব্যাসার্ধ, আর কেন্দ্রীয় কোণ পাইছি আমরা del1। তাইলে O1 এই যে এটা, এই যে গোল অংশটা বা এইখানকার যে অফসেটটা, গোল বা সোজা যাই ধরো না কেন, এই অফসেট সমান কি লিখতে পারি, ওই একই সূত্র, বৃত্তচাপ সমান ব্যাসার্ধ ইন্টু কেন্দ্রীয় কোণ। তো এখানে ব্যাসার্ধ সমান কি C1, এই যে এই থেকে এই পর্যন্ত এটা কি বলছিলাম সবার আগে আমরা, C1 বলছিলাম, আর কেন্দ্রীয় কোণ কত C1 পাইছি, del1, কেন্দ্রীয় কোণ কত পাইছি del1 del1। তাহলে এই দুইটাকে যদি গুণ দেই তাহলে এখানে O1 আমরা পাইয়া যাব। জি স্যার। তার মানে আমরা লিখতে পারি কি O1 সমান C1 ইন্টু del1, লেখা যায় O1 সমান C1 ইন্টু del1। আচ্ছা, এরপরে del1 এর জায়গায় আমরা জাস্ট del1 এর মানটা বসাই দেব। del1 এর মান কত ছিল, C1/2 আর, টয়েস আর। আচ্ছা, তাহলে বৃত্তচাপ এখানে মানে O1 ইকুয়াল টু, এটা লেখা যায় C1 ইন্টু del1, জাস্ট del1 এর জায়গায় C1/2r এটাকে বসাইলাম, বসাইয়া কি পাইলাম, C1 এখানে গুণ দিলাম, তাহলে থাকে C1 স্কয়ার বাই
টোয়াইস আর। আচ্ছা আমরা O1 কিন্তু পাইয়ে গেছি নাকি, 1 পাইয়ে গেছি না? এই পর্যন্ত যে আমরা এতক্ষণ আলোচনা করলাম বুঝাইলাম, এই পর্যন্ত আমরা বুঝছি কিনা? এই পর্যন্ত যদি না বোঝো তাহলে সামনের গুলা বুঝবা না কিছুই। জাস্ট আমরা কি করছি, প্রথম অংশের জন্য কেন্দ্রীয় কোণ ছিল del1, ব্যাসার্ধ ছিল r, তাহলে r ইন্টু 2 del1, এই দুইটা গুণ দিলে আমরা এখানকার বাঁকের দৈর্ঘ্যটা পাইয়া যাব, অর্থাৎ c1 পাইয়া যাব। তো এখানে যেহেতু c1 পাইয়া গেছি, এটা ব্যাসার্ধ মানে এটা হচ্ছে গিয়া তোমার প্রথম উপজা। তো এখন এই নিচের অংশটা যদি বাদ দেয়া হয়, শুধুমাত্র এই অংশের কথা যদি কল্পনা করো, এই অংশটা একটা ছোট অংশ ত্রিভুজের মতো বা একটা কোণের মতো, অ্যাঙ্গেলের মতো, যার এখানের কোণের মান হচ্ছে del1, এবং del1 আমরা একটু আগে বের করছিলাম, del1 সমান হচ্ছে c1 বাই টোয়াইস r। তো এখন যদি আমরা এই del1 এবং এই c1 এই দুইটা গুণ দেই, তাহলে এখানকার O1 এর মানটা আমরা পেয়ে যাব। তার মানে আমরা লিখতে পারি O1 সমান c1 ইন্টু del1, এবং del1 এর মান হয়েছে c1 বাই টোয়াইস r, এটা গুণ দিলে আমরা পাবো c1 স্কয়ার বাই টোয়াইস r। আশা করি এই পর্যন্ত সবাই বুঝছো। যদি না বোঝো তাইলে বারবার বলতেছি, ভিডিওটা রিপিট করবা। আচ্ছা, এরপরে আমরা সামনের দিকে আগাই। প্রথম যে উপজয়ার ক্ষেত্রে অফসেট O1 সেটা আমরা পেয়ে গেছি। এবারে আমরা কাজ করব দ্বিতীয় অংশে। প্রথম অংশের কাজ শেষ, এবারে আমরা কাজ করব দ্বিতীয় অংশে। এই অংশে কাজ করব। আচ্ছা, এই অংশে আসি আমরা। এই অংশে যে জ্যা, এটা এখন আর উপজ্যা নাই, এটা পূর্ণ জ্যা হয়ে গেছে নাকি। C2 এটাও 30 মিটার, C3 এটাও 30 মিটার, C4 এগুলোও 30 মিটার, সবগুলো পূর্ণ জ্যা। তো এখন এই জ্যায়ের জন্য আমরা কি করব, প্রথম যেটা C1 যেটা পাইছিলাম, প্রথম যে উপজ্যা ছিল, এখানে প্রথম যে উপজা ছিল C1, এই C1টাকে আমরা বর্ধিত করব। যেহেতু বর্ধিত যা হতে আমরা অফসেট নির্ণয় করতেছি, এই যে উপজাটা এটাকে সামনের দিকে সোজা বাড়াবো, যেটা এখানে এই B2 পর্যন্ত আমরা বাড়াইলাম এখানে। তো এটাকে বাড়াইলাম। তো দ্বিতীয় অফসেটটা হবে এই B2 থেকে বাঁক পর্যন্ত যে দূরত্বটা, এইটা হইছে O2। এই B2 থেকে বাঁক পর্যন্ত যেটুকু, সেইটুকু হচ্ছে আমাদের O2। তো এখন আমরা এখানে দেখো, এইখানকার কেন্দ্রীয় কোণ হইছে 2 del2, আগে ছিল কি 2 del1, এবারে এখানকার কেন্দ্রীয় কোণ 2 del2। কেন 2 del2? কারণ হচ্ছে এখানকার এই বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক আঁকি, আগে ছিল প্রথম স্পর্শক বিন্দুতে স্পর্শক আঁকছি, কিন্তু এবারে কি করছি, এই বিন্দুতে স্পর্শক আঁকছি। এই বিন্দুতে যদি স্পর্শক আঁকি, তাহলে ওই স্পর্শক এইখানকার যে জ্যা থাকবে, ওই জ্যায়ের সাথে যে কোণ করবে, ওইটাই হইছে ওই এই অংশের জন্য স্পর্শক কোণ। এই স্পর্শক কোণটা এটা বুঝছি কিনা আমি আবারও রিপিট করি, হয়তো বোঝো নাই। আমরা প্রথমবারের ক্ষেত্রে কি করছিলাম, বাঁকের এই যে T1 বিন্দুতে স্পর্শক আঁকছিলাম, যেটা ছিল এইটা, ঠিক আছে, প্রথম অংশের জন্য, এবং এখানে আমরা স্পর্শক কোণ পাইছিলাম del1। এবারে কি করব, দ্বিতীয় অংশের জন্য এই বিন্দুতে স্পর্শক আঁকবো। তো এই বিন্দুতে যদি স্পর্শক আঁকি, তাহলে এটা এই রকমের চলে যাবে এদিকে, এই যে মাঝখানের যে অংশটা, এটা হইছে এই বিন্দুর স্পর্শক। আর এদিকের যেটা, এই যে C1 থেকে যেটা বাড়াইছিলাম, ওটা হইছে বর্ধিত জ্যা, আগের যে জ্যা, ওই জ্যায়ের বর্ধিত রেখাটা সামনের দিকে গেছে। তার মানে এই অংশটা হচ্ছে এই এ বিন্দুতে স্পর্শক, তাহলে এ বিন্দুতে যদি এটা স্পর্শক হয়, তাহলে স্পর্শক কোণ হবে কোনটুকু, এইটুকু, এই যে del2 হবে স্পর্শক কোণ। আচ্ছা, এই যে del2টা যে স্পর্শক কোণ হইছে, এইটা কি বুঝছি আমরা? আমি ধৈরা জিজ্ঞাসা করব। জি স্যার, বুঝছি। এই 13, 56, 68, তুমি কি বুঝছো? দেখিও জি স্যার। বুঝছো না? আচ্ছা, কি বুঝছো এখানে, যে এই যে এখানে এটা del2 হইলো কেন, del2টা এখানকার স্পর্শক কোণ কেন হইলো? এই যে স্যার, প্রথম স্পর্শক, তারপর এই প্রথম স্পর্শক কোনটা? এখানে তো নাম টাম দেওয়া আছে, এই এ প্রাইম এগুলা লেখা আছে, তো কোনটা নাম দেখে একটু বলো তো, যে এখানে এই বিন্দুতে স্পর্শক কোনটা, স্পর্শকের যে রেখা সেটা কোনটা? নাম টাম তো স্যার দেওয়া এ আছে। প্রাইম। এ প্রাইম? স্যার এ প্রাইম, জি স্যার, ওই যে এটা এ প্রাইম জি তো স্যার। এখানে তো শুরু হইলো, শেষ হইছে কোথায়? না স্যার, টি 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 অন এফ।
T1F, স্যার এফ বিন্দু, এই যে এফ বিন্দু। জি স্যার। তা T1F তো এই বিন্দুতে স্পর্শক। আমি তো বলছি এই যে দ্বিতীয় জায়গায় এ আর এ আর এই বিন্দুতে জায়গায় হ্যাঁ স্পর্শক কোনটা? দ্বিতীয় জায়গায় স্পর্শক স্যার দিয়ে দ্বিতীয় স্যার ডি2। D2 কই আছে? ডি2। ডি আছে কোথাও? তুমি এতক্ষণ আসালাই না ক্লাসে, কি জানি করতে আছো। আচ্ছা যাই হোক, তো এখানে জাস্ট স্যার আমার নেটওয়ার্কে প্রবলেম, আমি বাসার বাইরে আছি স্যার, নেটওয়ার্কে খালি বাজে বাজে আমার আসে স্যার। আচ্ছা ভালো হয়েছে। তো এখানে এই মানে যে এইটা ছিল, এটা ছিল এই বিন্দুতে স্পর্শক, বি বিন্দুতে স্পর্শক, আর এখানে এ ছিল এফ বিন্দুতে স্পর্শক। তো এখানে বি বিন্দুতে এইটা হচ্ছে স্পর্শ, এ বিন্দুতে এটা স্পর্শক যা শুরু হয়েছে এ প্রাইম থেকে, তার মানে এ প্রাইম এ বি ওয়ান, এ প্রাইম এ বি ওয়ান, এই তিনটা মিলা যে একটা রেখা, এই রেখাটা হয়েছে এ বিন্দুতে স্পর্শক। আর এ বিন্দুতে স্পর্শক এই যে সি টু যে এখানে জ্যা আছে, এই জ্যায়ের সাথে যে কোণটা সৃষ্টি করলো এটা হচ্ছে গিয়া আমার ডেল টু, অর্থাৎ এই বিন্দু এই যে এইটার ক্ষেত্রে, এই বাঁকের ক্ষেত্রে স্পর্শক কোণ। তো এটা যদি স্পর্শক কোণ হয় তাহলে কেন্দ্রীয় কোণ হবে টু ডেল টু। ঠিক আছে, তো এখন আমরা যদি এখানে সি টুর মান বের করতে চাই, সি টুর মান, তাহলে সি টুর মানটা কি দাঁড়াবে? ব্যাসার্ধ গুণ কেন্দ্রীয় কোণ, তাই না? ব্যাসার্ধ ছিল আর টু না আর ওয়ান, মানে ওই আর একটাই, সব জায়গায় তো ব্যাসার্ধ সেম, ব্যাসার্ধ সব জায়গায় সেম না। তো এখানে আর ইন্টু টু ডেল টু, এই দুইটা গুণ দিলে আমরা সি টুটা পাইয়া যাব। ঠিক আছে, তো এখন এইখানে যদি আমরা সি টুর দৈর্ঘ্যটা পাইয়া যাই, এর সাথে যদি আবার এই এই কোণটা গুণ দেই, তাহলে এতটুকু পাইয়া যাব নাকি নিচের এই অংশটুকু পাইয়া যাব। এখানের ও টু অংশটা হয়েছে পুরো অংশটা, এই পুরো অংশটা আবার দুইটা ভাগ হয়েছে, স্পর্শকের উপরে এতটুকু একটা অংশ আর স্পর্শকের নিচে এতটুকু একটা অংশ। তো এখন আমরা যদি নিচের অংশটার দৈর্ঘ্য পাইতে চাই, নিচের অংশ এই থেকে এই পর্যন্ত কতটুকু, এটা যদি পাইতে চাই, তাহলে কি করব? এই যে ডেল টুর সাথে সি টু গুণ দিলেই নিচের অংশটুকু পাওয়া যাব। আবার উপরের অংশটুকু যদি পাইতে চাই, তাইলে এখানে এইখানের যে কোণ আছে, এই কোণের সাথে যদি আমরা এই সি টু গুণ দেই, তাহলে উপরের অংশটা পাওয়া যাব। কি রকমের? এই যে সি টু, এই সি টুটা এইখানের দৈর্ঘ্য, এতটুকুর দৈর্ঘ্য যেমন সি টু, এখানে এতটুকুর দৈর্ঘ্য সি টু, এতটুকুর দৈর্ঘ্য এটাও সি টু, যেহেতু এটা একটা বৃত্তচাপ এবং এই বৃত্তচাপের ব্যাসার্ধ তিনটেই, এই বৃত্তচাপের ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এখানে এটাও ব্যাসার্ধ, সুতরাং তিনটার দৈর্ঘ্যই হবে সি টু। এবং এইখানকার কোণ হইছে ডেল টু এবং এইখানকার কোণ ডেল ওয়ান। এখন ওইখানকার কোণটা ডেল ওয়ান কেন সেইটা একটু আমরা দেখি। কারণ হচ্ছে আমাদের যে প্রথম যে অংশটা ছিল বাঁকের, এখানে দেখো প্রথম যে অংশটা ছিল, এখানে এই যে এই অংশটুকু, এই অংশটুকু ছিল ডেল ওয়ান, তাই না? এই অংশটুকু কত ছিল? ডেল ওয়ান ছিল। এইটা যদি ডেল ওয়ান হয়, এটা হচ্ছে এই কোণের বিপরীত কোণ, এই কোণটার এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে এইটার বিপরীতে যদি এইটা হয়, তাহলে এইটা যদি ডেল ওয়ান হয়, তাহলে এটুকুও কত হবে? এটাও কি ডেল ওয়ান হবে। এটা কি বুঝছো? জি স্যার। যারা প্রথম থেকে মনোযোগ দিতে পারো না তারা বুঝবা না, স্বাভাবিক। এখানে এইটার কোণের মান পাইছি আমরা ডেল ওয়ান, এটা আগের অংশে আমরা এখানে এতটুকু পাইছিলাম ডেল ওয়ান, এই যে ডেল ওয়ান ছিল। তো এইটা যদি ডেল ওয়ান হয়, এখানে এই অংশটুকুও ডেল ওয়ান হবে। কেন? কারণ এর বিপরীত কোণ এই রকমের যদি থাকে, এইটার দৈর্ঘ্য, এটা যদি এই কোণটা যদি ডেল ওয়ান হয়, তাহলে এখানে এটাও কি ডেল ওয়ান হবে, কারণ এর বিপরীত কোণ হয়েছে এইটা, এই কোণের পরিমাণ ডেল ওয়ান হলে এটাও ডেল ওয়ান। হুবহু এটা যদি ডেল ওয়ান হয়, তাহলে এই অংশটুকু হবে ডেল ওয়ান। তো এখন আমরা এই যে সি টু, এটাকে যদি বের করতে পারি, তাহলে এটাও সি টু। স্যার একটা কোশ্চেন ছিল। এই অংশটা সি টু, এই মাঝখানের এটার দৈর্ঘ্য সি টু, এপাশে এটার দৈর্ঘ্য সি টু। তাহলে সবগুলোই যেহেতু সি টু, এই সি টুর সাথে এই যদি ডেল টু যদি তুমি গুণ দাও, তাহলে এতটুকুর দৈর্ঘ্য পাবা। আবার সি টুর সাথে যদি তুমি এই ডেল ওয়ান এইটাকে যদি গুণ দাও, তাহলে এতটুকু পাওয়া যাবা।
হ্যাঁ, এখন প্রশ্ন করবা, কি করো? স্যার আগের তো স্যার মানে একটা অংশই ছিল স্যার, মানে উপরের কোনো কোণ ছিল না, নিচের কোনো কোণ ছিল না আগে যে সময় এটা করছি স্যার। হ্যাঁ, আগেরটা আলাদা, দ্বিতীয়টার ক্ষেত্রে প্রমাণ করতেছি আমরা, দ্বিতীয়টার ক্ষেত্রে আসতেছি সামনে কিভাবে কি আসলো। এই দুইটা অংশ এক কইরা ফেলাবো। আচ্ছা, আগেরটার মতো যে হবে এমন তো না, পরেরটাই তো আলাদা হবে। আচ্ছা, তো এখন দেখো, আমরা O1 এর ক্ষেত্রে একটা মান পাইছিলাম, এবারে O2 এর ক্ষেত্রে আর একটা মান পাবো। এখন O2 এর ক্ষেত্রে কতটুকু পাবো? এই যে উপরের এই অংশটুকু এবং নিচের এই অংশটুকু, দুইটা অংশ। এখন এই দুইটা অংশ যদি আলাদাভাবে বের করতে পারি, তাহলে দুইটা অংশ যোগ করলেই আমরা পুরোটা পাইয়া যাব। তো আমরা একটু আগে বললাম যে এই del1 এর সাথে যদি আমরা এই C2 গুণ দেই, তাহলে আমরা এতটুকু পাবো, আর del2 এর সাথে যদি C2 গুণ দিই তাহলে এতটুকু পাবো। এরপরে দুইটা যোগ কইরা পুরোটার দৈর্ঘ্য একসাথে বাইর করে ফেলাবো। তো আমরা এবারে নিচের দিকে যাই, থিওরিতে আমরা যা লিখছি ওখানে চলে যাই। আচ্ছা, একটু আগে যে বিপ্রতীপ কোণটা আমি দেখাইলাম, যে এখানে এটা হচ্ছে অর্থাৎ ওই যে উপরের যে কোণটা ছিল, এরকমের দুইটা অংশ ছিল, তাই না? এই কোণটা ছিল del1, এই কোণটা ছিল del1, আর এই কোণটা পাইছিলাম আমরা del2। তো এখন এই যে del1টা এটা বিপ্রতীপ কোণ হিসেবে পাইছিলাম, এই প্রথম যে কোণটা সেটাই এখানে লেখা হয়েছে যে এটা হচ্ছে del1 এবং এটা হচ্ছে del2। তো এখন বৃত্তচাপ BB1 কোনটা হবে? BB1 ছিল, এইটা ছিল এই যে কোনটা, এটা ছিল এখানকার মান ছিল বি, সরি, এটা ছিল বি, এটা ছিল B1 এবং এটা ছিল B2। তো এখন এই যে B1 থেকে B2 পর্যন্ত এতটুকুর দৈর্ঘ্য আমরা পাবো কি রকমের? এই যে C2 আছে, এটাও C2, এই মাঝখানের এটাও C2, এই উপরের এটাও C2। তো এই C2 এর সাথে del1 কেন্দ্রীয় কোণ যদি গুণ দেই, তাইলে এতটুকুর দৈর্ঘ্য আমরা পাবো। সেটাই লিখছি C2 ইন্টু del1। তাইলে এখন del1 এর মান সবার আগে আমরা পাইছিলাম, কত পাইছিলাম? একেবারে 1 নং সমীকরণে আমরা পাইছিলাম C1/2r। তো এখানে তাইলে B1 B2 এতটুকুর দৈর্ঘ্য পাইলাম আমরা C2 ইন্টু C1/2r, অর্থাৎ C1 C2/2r। এবারে নিচের এই অংশে আসি। নিচের এই অংশ হয়েছে বি থেকে শুরু হয়েছে, বি থেকে B1 পর্যন্ত। তো বি থেকে B1 পর্যন্ত এটা এই কোণটার মান আমরা পাইছি del2, এবং এই C2 এর সাথে যদি আমরা del2 গুণ দেই, তাহলে বি থেকে B1 পর্যন্ত পাবো আমরা। তো C2 ইন্টু এখন এখানে del2 সমান কতটুকু আসবে? আমরা এখানে দেখি del2 আর C2 এর দৈর্ঘ্য যেটা ছিল আমাদের এই থেকে এই পর্যন্ত, এখানে আবার এই কেন্দ্রে কোণ ছিল, কেন্দ্রে কতটুকু কোণ ছিল? এখানে কতটুকু কোণ ছিল? 2 del1, চিত্রে ওখানে উপরে রেখে আসছি আমরা, 2 del1 ছিল এখানে, তাই del2, 2 del2। তো এটা যদি 2 del2 হয়, তাহলে C2 হবে কত? এই r ইন্টু 2 del2, সেটাই আমরা লিখছি, C2 সমান হবে r ইন্টু 2 del2, এই যে r ইন্টু 2 del2। তো এখন এই del2 এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে হবে C2/2r। জাস্ট সমাধান করলাম আমরা এখানে, জাস্ট এই যে del2 এর জায়গায় C2/2r বসাইলাম, এবং C2 স্কয়ার যদি দুইটা গুণ দেই, তাহলে এখানেও C2 এখানেও C2, তার মানে C2 স্কয়ার/2r। তার মানে আমরা পাইলাম B1 B2, এটা পাইলাম হচ্ছে গিয়া, অর্থাৎ এই যে উপরের অংশটুকু এটা পাইলাম হইছে C1 C2/2r, আর এই যে নিচের যে এই অংশটুকু এইটুকু পাইলাম C2 স্কয়ার/2r। তো এখন যদি এই দুইটাকে যদি যোগ করি, এই অংশ এবং এই অংশ, এই দুইটা অংশ যদি আমরা যোগ করি, তাহলে আমরা পুরোটা পাইয়া যাব। আর পুরোটা ছিল আমাদের O2, দুইটা মিলা কি হয়েছিল মনে আছে? দুইটা মিলা হয়েছিল O2। তাহলে আমরা লিখতে পারি O2 সমান B1 প্লাস B1 B2, এই দুইটাকে যোগ করলাম, এবং যোগ করার পরে আমরা কি করলাম? এই যে C2/2r, এই দুইটাকে কমন নিয়ে আসলাম। C2/2r কমন নিলে এখানে থাকবে শুধু C1, আর এখানে একটা C2 থাইকা যাবে,
সি ওয়ান প্লাস সি টু। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, একটু নিচের দিকে নামি। তো এখানে দেখো যে যেটা পাইলাম আমরা, এখানে 2 নম্বর অফসেট বের করতেছি। কয় নম্বর অফসেট? O2, 2 নম্বর অফসেট বের করতেছি। তো 2 নম্বর অফসেট বের করার জন্য আমরা যেটা করব, এখানে যে সূত্রটা আমাদের বের হইলো সেটা হচ্ছে C2 বাই টুয়াইজার ইনটু C1 প্লাস C2। তার মানে এই যে C2, এখানে 2, এখানে সির সাথেও থাকবে 2, আর এখানে এই ব্র্যাকেটের ভিতরে শেষে যেটা থাকবে সেটাও থাকবে 2, এবং আগে যেটা থাকবে সেটা হচ্ছে 2 এর যে আগের সংখ্যাটা সেটা। আমরা যদি O3টা একটু দেখি, O3 এখানে 3 নম্বরটা বের করতেছি, তার মানে অনুরূপভাবে এখানে সির জায়গায় যে সি এখানে 3 হবে, C2 না, C3, আর এখানে শেষেরটাও থাকবে C3, আর এর আগে যেটা থাকবে সেটা হচ্ছে এই 3 এর আগে মানে C2। 4 নম্বরটা যদি আমরা বের করি তাহলে সি এর সাথে থাকবে 4 অর্থাৎ C4, আর এখানে শেষে থাকবে C4, আর আগে থাকবে C4 এর আগে অর্থাৎ C3। 5 নম্বরের ক্ষেত্রেও এখানে থাকবে C5 এবং শেষেরটা থাকবে C5, এর আগেরটা থাকবে C4 অর্থাৎ 5 এর যে জাস্ট আগেরটা। তো এখন এটাকে যদি আমরা n দ্বারা প্রকাশ করি তাহলে কি দাঁড়ায় একটু দেখি আমরা। n দ্বারা যদি প্রকাশ করি তাহলে ও n মানে n নাম্বারেরটা বের করতেছি, তাহলে c এর সাথেও থাকবে n এবং এখানেও c এর সাথে থাকবে n, এবং এর আগে হবে n এর জাস্ট আগেরটা, তার মানে n থেকে 1 মাইনাস করলে এর আগেরটা পেয়ে যাব আমরা, cn মাইনাস 1। এইটাই আমরা প্রমাণ করতেছি, অর্থাৎ n সংখ্যক যে উপজা অর্থাৎ n জায়ের ক্ষেত্রে আমাদের বর্ধিত জায়ের ক্ষেত্রে অফসেট কত হবে সেইটাই বের করতেছি। আচ্ছা, এখন এই যে উপজাগুলোর ক্ষেত্রে অফসেটগুলো বের হইলো বা পূর্ণজার জন্য অফসেটগুলো বের হইলো, এর ক্ষেত্রে 1 নম্বরটা আলাদা থাকে, 1, 2 এবং সবার শেষে যেটা থাকে, সবার শেষে অর্থাৎ প্রথম উপজার ক্ষেত্রে O1, শেষ উপজার ক্ষেত্রে পাবো ও মনে করো 10 নম্বরে হয়েছে শেষ উপজা, তার মানে O10। এর মাঝখানে 2 নম্বরের যেটা থাকবে সেইটা ছাড়া মাঝখানে যেগুলো থাকে সবগুলো একই থাকে, অর্থাৎ সবগুলো অফসেটের দৈর্ঘ্য সেম থাকে। O1 যদি ধরো O1 আসলো এখানে 5 মিটার, O1 5 মিটার, O2 এইটা আসলো সমান 6 মিটার, আর O3 এইটা আসলো সমান হচ্ছে গিয়ে 7 মিটার। এরপরে বাকি যেগুলো আছে শেষ উপজার আগ পর্যন্ত বাকি যেগুলো আছে অর্থাৎ O4 সেও হবে 7 মিটার, O5 সেও 7 মিটার, O6 মানে একেবারে যতগুলো মাঝখানে পূর্ণ যা আছে সবগুলোর জন্য অফসেট একটাই হবে। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা একটু আগে বলছিলাম যে 3 নম্বরেরটা ওই 4 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সবগুলো সেমই থাকবে। সুতরাং যদি 3 নম্বরেরটা আমরা বের করতে চাই তাহলে আমরা একটু আগে বললাম যে 3 নম্বরেরটাও যা 2 নম্বরের উপজার ক্ষেত্রে আমরা জানি উপজাগুলো আলাদা থাকে কিন্তু পূর্ণজাগুলো সবগুলো 30 মিটারই থাকে, অর্থাৎ বলতে পারি C2 সমান C3 সমান C4 সমান C5, এগুলো সবগুলো সমান ধরতে পারি। তাহলে এখানে C2ও যা C3ও তা একই জিনিস। তাহলে এখন যদি আমরা এই C2 এর জায়গায় C3 বসাই দেই তাহলে কি আসে? রেজাল্ট আসে 2 ইন্টু C3 স্কোয়ার বাই টুয়াইজার, অর্থাৎ সর্বশেষে ফাইনাল যেটা 2 2 কাইটা দিলে আসবে এটা হচ্ছে C3 স্কোয়ার বাই টুয়াইজার। অর্থাৎ এগুলো হচ্ছে মাঝখানের জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু প্রথম উপজার ক্ষেত্রে এবং শেষ উপজার ক্ষেত্রে এবং 2 নম্বর অর্থাৎ প্রথম যে পূর্ণজার ক্ষেত্রে এই তিনটার ক্ষেত্রে শুধুমাত্র আলাদা হবে, বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা এই যে সূত্রটা এই সূত্রটা ব্যবহার করতে পারি। অর্থাৎ যদি তুমি 3 নম্বরেরটা বাইর করো C3 স্কোয়ার বাই টুয়াইজার, 4 নম্বরেরটা C4 স্কোয়ার বাই টুয়াইজার, 5 নম্বরেরটা C5 স্কোয়ার বাই মানে সরি টুয়াইজার না শুধু, আর এগুলো দিলেই বের হয়ে যাবে। আচ্ছা, আশা করি বুঝছো। আমি আরো একবার উপর থেকে মানে 1 মিনিটের ভিতরে রিভিউ করে আসবো। আমরা ম্যাথের ভিতরে আজকে যাইতে পারতেছি না কারণ এইটাই অনেক সময় লেগে গেছে। সবার আগে আমরা কি করছিলাম? সবার আগে আমরা প্রথম যে অংশটা নিছিলাম। প্রথম অংশের ক্ষেত্রে আমাদের এই যে T1 সে ছিল স্পর্শক বিন্দু এবং T1 F পর্যন্ত ছিল প্রথম স্পর্শক, এবং এই যে C1 এটা ছিল যা, তার মানে স্পর্শক কোণ পাইছিলাম আমরা del1। তাহলে স্পর্শক কোণ যদি del1 হয় কেন্দ্রীয় কোণ হবে এর দ্বিগুণ 2 del1, এবং আমরা একটা সূত্র সাহায্যে এখানকার যে বাঁকের দৈর্ঘ্য বা জ্যায়ের দৈর্ঘ্য আমরা বের করছিলাম সেটা হচ্ছে যে পরিধির দৈর্ঘ্য বা বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হবে 2 del1 ইন্টু ব্যাসার্ধ, মানে 2 del1 মানে কেন্দ্রীয় কোণ ইন্টু ব্যাসার্ধ। কেন্দ্রীয় কোণ ছিল 2 del1 আর ব্যাসার্ধ ছিল এখানে
বড় হাতের আর। তো বড় হাতের আর এর সাথে 2 del 1 যদি আমরা গুণ দেই তাহলে আমরা এখানে C1 এর দৈর্ঘ্যটা পেয়ে যাব এবং এটা থেকে আমরা del 1 এর যে দৈর্ঘ্য সেটা আমরা বের করব। del 1 এর দৈর্ঘ্য আমরা পাইছিলাম C1 বাই টোয়াইস আর, এই যে এখানে C1 del 1 সমান পাইছিলাম C1 বাই টোয়াইস আর। তো এরপরে জাস্ট উপরের যে এখানে যে O1, এই যে O1 অংশ এটাও একটা বৃত্তচাপের মতো এবং যে বৃত্তচাপের ব্যাসার্ধ হচ্ছে এই C1, এই T1 থেকে এ পর্যন্ত এতটুকু C1 হচ্ছে ব্যাসার্ধ এবং এর কেন্দ্রীয় কোণ del 1 আমরা একটু আগে দেখলাম। তাহলে del 1 এর সাথে যদি তুমি C1 গুণ দাও তাহলে এখানকার O1 তুমি পাওয়া যাবা। হুবহু একইভাবে এখানকার স্পর্শক কোণ, এইটা এই স্পর্শক কোণের বিপরীত কোণ আবার এই পাশের এই উপরের অংশটুকু, তার মানে এটা যদি del 1 হয় এটাও হবে del 1 আর নিচের এই অংশটা এখানকার স্পর্শক হইছে এই যে এটা, এটা হচ্ছে এখানকার স্পর্শক। তো এই স্পর্শক কোণ হবে তাইলে এখানে del 2 ধরলাম আমরা। আর এখানে যদি স্পর্শক কোণ del 2 হয় তাহলে এখানকার কেন্দ্রীয় কোণ হবে 2 del 2। এই 2 del 2 এর সাথে যদি আমরা এই 2 del 2 এর সাথে যদি আমরা ব্যাসার্ধ আর গুণ দেই তাহলে এখানকার C2 পাবো আমরা। তাহলে এখানকার C2 যদি আমরা পাওয়া যায়, C2 এর সাথে এই কোণটা যদি গুণ দেই তাহলে নিচের অংশটুকু পাবো এবং C2 এর সাথে উপরের এই কোণটা অর্থাৎ del 1 যদি গুণ দিই তাহলে এই অংশ পাবো এবং এই অংশ যোগ এই অংশ, এই দুইটাকে যদি যোগ করি তাহলে এই পুরো অংশটা পাবো এবং এই পুরো অংশটার রেজাল্ট আমরা যেটা সর্বশেষে পাইলাম সেটা হচ্ছে গিয়ে আমরা সবার শেষে এই দুইটা যোগ করে পাইছিলাম C2 বাই টোয়াইস আর ইনটু, অর্থাৎ এই যে এই অংশটা পাইছিলাম দুইটা যোগ করার পরে, এটা এবং এইটাই দুইটা যোগ করার পরে C2 বাই টোয়াইস আর পাইছিলাম। তো এখানে দেখা গেছে যে আমরা 2 নম্বর অফসেটের ক্ষেত্রে এখানে 2 আসছে এবং এখানে C এর শেষেরটার ক্ষেত্রেও 2 আসছে। সুতরাং আমরা যে নম্বরের অফসেট বের করব জাস্ট C এর জায়গায় ওই নাম্বারটা বসাবো এবং এখানে C1 এর জায়গায় জাস্ট ওর আগের যে অফসেটটা, আগের যে মানে যেটা সেটাকে বসাবো, তাহলে আমরা আমাদের পাওয়া যাবে। আর আর সব জায়গায় সমানই থাকবে। তো আমরা যদি এটা একটা কমন সূত্র n দিয়ে বাইর করতে চাই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে Cn বাই টোয়াইস আর ইনটু Cn মাইনাস 1 প্লাস Cn, অর্থাৎ এখানে n সংখ্যক অফসেট, n নাম্বারের অফসেটটা বের করতেছি তাহলে এখানে C এর সাথে এখানেও থাকবে n এবং শেষে এটাও থাকবে n। এর আগে যেটা থাকবে সেটা হচ্ছে Cn এর জাস্ট আগেরটা অর্থাৎ Cn মাইনাস 1 এবং আর সবগুলোর ক্ষেত্রে সেম। এই সূত্রটাই প্রমাণ করতে বলা হয়েছে এবং এই প্রমাণটা অনেকবার আসছে তোমাদের পরীক্ষায়। এখন বুঝছো কিনা জানি না, কে কে বুঝছো আমি দেখতে চাই যে কয়জন বুঝছে। সাঁত্রিশ জন আছে এখন পর্যন্ত। 13, 45, 15 বুঝছো কিছু আছে? আমি এখন যাকে পাবো না জি স্যার, আইডেন্টিফাই করব। জি স্যার বুঝছি। আচ্ছা, এরপরে 13, 56, 56 ও নাই, আমি রোল লিখা রাখতেছি। জি আসো? স্যার। আচ্ছা, 13, বুঝছি স্যার 56, এটা। 60 জি স্যার। বুঝলে তো ভালো। স্যার আশা করি বোঝো নাই, কারণ তুমি মানে মনে জি হয় স্যার। গাড়িতে আছো বা অন্য কোথাও আছো বা ট্রাক্টর চালাইতেছো কিছু একটা, পাওয়ার টিলার। আচ্ছা যাই হোক, এরপরে না স্যার, এই শব্দ হইতেছেন নেই। 13, 56, 64। স্যার বৃষ্টি পড়তেছে তো, বৃষ্টির জন্য শব্দ হইতেছে। আচ্ছা, 13, 56, 68। বুঝছি, তবে আরেকটু দেখলে আর কি ক্লিয়ার, তেরো- আরেকটু দেখলে আর কি ক্লিয়ার হবে। 13, 56, 68 এগুলো বুঝছো জি না স্যার। সবাই? আচ্ছা, দাঁড়াও আমি আমার জি স্যার। ভিডিওটা অফ করি, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে।